লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরপরই কি পশ্চিমবঙ্গের বুকে আত্মপ্রকাশ করতে চলেছে একটা নতুন রাজনৈতিক দল? হঠাৎ করে কথা কেন বলছি? কারণ পরিস্থিতি, ঘটনাপ্রবাহ যেদিকে যাচ্ছে তাতে অঙ্ক কিন্তু বলছে যে এটা খুব একটা অসম্ভব কিছু নয়। এমনিতে রাজনীতিতে অসম্ভব বলে কোনো কিছুই নয়, কিন্তু তারপরেও পরিস্থিতির যা তাৎপর্য তাতে কিন্তু এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়াটা অসম্ভব কিছুই নয়। কিন্তু নতুন কোনো নেতার হাত ধরে নয়, একজন পুরনো বর্ষিয়ান রাজনৈতিক বিশেষজ্ঞ, রাজনীতি তিনি বহুদিন ধরে দেখছেন, রাজনীতি বহুদিন ধরে করছেন, তার হাত ধরে। কার কথা বলছি? অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরের এককালের বেতাজ বাদশাহ বলে পরিচিত পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের যিনি এই মুহূর্তের সভাপতি। কিন্তু হঠাৎ করে তিনি কেন নতুন দল করতে যাবেন? তিনি তো প্রদেশ কংগ্রেসের সভাপতি আছেনই, তিনি তো কেন্দ্রের কংগ্রেসের একেবারে পরিষদীয় নেতা ছিলেন, লোকসভাতে পরিষদীয় নেতা, পরিদর্শদীয় দলনেতা ছিলেন তিনি কংগ্রেসের। হঠাৎ করে নিজের নতুন দল কেন গঠন করতে যাবেন তিনি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তৃণমূল সুপ্রিমো, তাকে নিয়েই যত বিরোধ। বরাবরই মমতা বিরোধী বলেই পরিচিত তিনি। সেই কবে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস 1998 সালের 1 জানুয়ারি গঠিত হয়েছিল, তখন থেকে যে বিরোধের সূত্রপাত। 1998 সালের 1 জানুয়ারি কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গঠিত হয় শুধুমাত্র এই অভিযোগকে সামনে রেখে যে কংগ্রেসের সঙ্গে সিপিএমের সেটিং রয়েছে, পশ্চিমবঙ্গে সিপিএম বিরোধিতা ঠিকঠাক মতো করছে না কংগ্রেস নেতারা। প্রকারান্তরে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বা মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন কংগ্রেসের দুদে নেত্রী, তিনি কিন্তু অভিযোগের আঙুল তুলেছিলেন এই অধীর রঞ্জন চৌধুরীদের দিকেই। তারপরে তৃণমূল কংগ্রেসের গঠন হওয়া, জন্ম হওয়া এবং তারপরে রাজ্যের নবীনতম দল, তারাই এই মুহূর্তে রাজ্যের শাসক দল। এবং তাৎপর্যপূর্ণভাবে 2019-এর লোকসভা নির্বাচনে দ্বিতীয় সর্বাধিক আসন নিয়ে তারা কেন্দ্রের বুকে অবস্থান করেছে, লোকসভায় অবস্থান করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা রাজনৈতিক তাৎপর্য তো ছিলই, কিন্তু তারপরে সাম্প্রতিক সময়ে যে ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটে বারংবার এই কথাটাই বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে রাজ্যের কংগ্রেস, পশ্চিমবঙ্গের কংগ্রেস, তাদের বিরোধিতা, বিশেষ করে অধীর রঞ্জন চৌধুরী এবং তার যে টিম, তাদের বিরোধিতার জন্যই কিন্তু এই রাজ্যে কংগ্রেসের সাথে জোট হয়নি, বা বলা ভালো ইন্ডিয়া জোট হয়নি। এবং তাৎপর্যপূর্ণভাবে বরাবরই অধীর রঞ্জন চৌধুরী এবং তার টিম সিপিআইএমের সাথে জোট করবার জন্য প্রবলভাবে আগ্রহী। সেই 2016 সাল থেকেই এই জিনিসটা দেখা যাচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে জটিল আবর্ত, সেই জটিল আবর্তে বারংবার অধীর রঞ্জন চৌধুরীর মমতা বিরোধিতায় সরব হওয়া এবং একাধিকভাবে তীব্র আক্রমণ করা, যেটা কেন্দ্রের হাইকমান্ড অর্থাৎ কংগ্রেস হাইকমান্ড তারা খুব একটা ভালো চোখে নেয়নি। এবং সাম্প্রতিক সময়ে মল্লিকার্জুন খার্গের একেবারে সাংবাদিক সম্মেলনে এক পাশে শরদ পাওয়ার, অপর পাশে উদ্ধব ঠাকরে, তাদেরকে নিয়ে বসে একেবারে চাচা ছোলা ভাষায় হুঁশিয়ারি। देखो अलाइन नहीं हो रहा, ये नहीं हो रहा कि मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें, अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। অধীর রঞ্জন চৌধুরীকে, সেটা কি অধীর রঞ্জন চৌধুরী মেনে নেবেন? মেনে নিতে পারবেন সেটা? কারণ বলা হচ্ছে যেভাবে নিজের বাক্যে তিনি এত বছর ধরে অনড় রয়েছেন, যে কথা তিনি বরাবর বলে এসেছেন যে মমতা ব্যানার্জির জন্যই তার সাধের কংগ্রেস পশ্চিমবঙ্গের বুকে ছারখার হয়ে গিয়েছে। সত্যিই তো, যদি সব কিছু ঠিকঠাক থাকতো, যদি কংগ্রেস না ভাঙতো, তাহলে তো হয়তো বা অনেক রাজনীতিবিদ বলেন হয়তো বা অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতেন। কিন্তু তার সেই স্বপ্নে জল ফেলে দিয়েছেন যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই ক্ষত তিনি আজও অবধি ভুলতে পারেননি, এমনটাই কিন্তু অনেক প্রবীণ, প্রাজ্ঞ এবং বিজ্ঞ রাজনীতি বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের বক্তব্য। ফলে সেদিকে দাঁড়িয়ে একটা নতুন রাজনৈতিক দল কি তৈরি হতেই পারে, যেখানে কেন্দ্রের কংগ্রেস হাইকমান্ড চূড়ান্তভাবে মমতার পক্ষে, এতদিনের পুরনো সৈনিককে তারা যেখানে তুলোধনা করতে ছাড়ছেন না, সেই অপমান কি হজম করবেন অধীর রঞ্জন চৌধুরী? নাকি 2008 সালে যেরকমটা হয়েছিল, আরেক দুদে কংগ্রেস নেতা সৌমেন মিত্র,
তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়ে প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস গঠন করেছিলেন, যদিও সেই দলের বয়স 1 বছরও হয়নি, 1 বছরও সেই দলের স্থায়িত্ব হয়নি। 2009 সালেই সেই দল আবারও ভেঙে যায়, আবারও সোমেন মিত্র তার অনুগামী সহকারে একেবারে কংগ্রেসে ফেরত আসেন, পরবর্তীকালে প্রদেশ কংগ্রেস সভাপতিও হন। এবার সেই চেয়ারেই বসে আছেন অধীর রঞ্জন চৌধুরী। সোমেন মিত্রর মতো কি তিনিও কোনো নতুন দল করবেন, নাকি অনেকেই বলছেন বা অনেক কানাঘুষো শোনা যাচ্ছে যে বিজেপিতেও তিনি যেতে পারেন? সবকটাই নির্ভর করছে লোকসভা ভোটের ফলাফলটা কি হবে। আর সব থেকে বড় কথা, বহরমপুরের ফলাফল কি হবে। বহরমপুরের যে ফলাফল, সেই ফলাফলের বহর দেখেই তাহলে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অধীর রঞ্জন চৌধুরী? কারণ যদি সেখানে তিনি যেতেন তাহলে গল্পটা অন্য, কিন্তু যদি ইউসুফ পাঠান একেবারে ওভার বাউন্ডারি মেরে খেলা শেষ করে দেন, তাহলে তো রাজনৈতিক কেরিয়ারই শেষ হয়ে যেতে পারে অধীর রঞ্জন চৌধুরী। সেক্ষেত্রে তিনি কি করবেন? আর যদি তিনি বরাবরের মিথ, সেই মিথকে অক্ষত রেখে জিততে পারেন, তাহলে কি আবার নতুন কোনো দল, যেভাবে মমতা ব্যানার্জি চূড়ান্তভাবে সিপিএম বিরোধিতা বা বাম বিরোধিতা করে অবশেষে বাম শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মসনদে নিজের নামটি লিখতে পেরেছিলেন, সেভাবে কি অধীর রঞ্জন চৌধুরীও চূড়ান্ত মমতা বিরোধিতার পথে হেঁটে নতুন দল তৈরি করে কোনো একটা নতুন ইতিহাস রচনা করবার চেষ্টা করবেন? সেদিকে আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানে খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।